অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার ১২ পাতার ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে। তো এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কি কি লিখবেন, ফর্ম কোথায় জমা দেবেন, ফর্মের সঙ্গে কি কি কাগজ লাগবে আমরা জানবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে এই ফর্মটি ডাউনলোড করার জন্য লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in, সেটাই বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট হয়ে গেছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর দেখতে পাচ্ছেন 3টি ভাষায় ফর্ম দেওয়া হয়েছে, ইংরেজি, বাংলা এবং হিন্দি। তো আমরা বাংলা ফর্মটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করার পর এখান থেকে আমরা এটা ওপেন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবার এখানে এলে আপনারা দেখতে পারবেন ১২ পাতার এই নতুন অন্নপূর্ণা যোজনার ফর্মটি দেওয়া হয়েছে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপনাদের বিডিও অফিস বা এসডি অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। তো এই ১২ পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কাদের করতে হবে? যারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাদের ফর্ম ফিল আপ করতে হবে, যারা টাকা পাননি প্রথম যারা টাকা পাবেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে, যাদের নাম ডিলিট হয়েছে এসআর থেকে তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। মোটের ওপর যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চান প্রত্যেক মহিলাকে কিন্তু এই ১২ পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি নতুন করে ফিল আপ করতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আপনি কিন্তু পাবেন না, আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকায় কিন্তু পাবেন। তো নতুন হোক পুরানো হোক সবাইকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ১২ পাতার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কি কি লিখতে হবে এবং কি কি কাগজ লাগবে এবার আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ টোটাল পরিবারের ডিটেলস এই ফর্মে দিতে হবে। তো এখানে দেখুন লেখা হয়েছে প্রতিটি বিভাগে টিক অথবা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ সব বিভাগ কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা পরপর দেখে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বিভাগ এবং বিকল্প ইনপুট আর নির্দেশনা, এইভাবে কিন্তু 3টি করে ঘর করা হয়েছে। তো আপনাদের এই যে বিকল্প ইনপুট এই ঘরগুলোতে কিন্তু আপনাদের টিক দিতে হবে বা লিখতে হবে। আর বাম দিকে আপনাদের বিষয়টা লেখা থাকবে আর ডান দিকে আপনাদের কিভাবে সেটি ফিল আপ করতে হবে সেটা কিন্তু লেখা রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পারিবারিক পরিচয় আপনাদের দেওয়া রয়েছে। ১ নম্বরে পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখতে হবে, পুরো নাম লিখতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু এখানে লিখে দিবেন। আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে লিখে দিবেন। পরিবারের যিনি প্রধান অর্থাৎ বয়স্ক ব্যক্তি তার নামটা এখানে লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ, দিন, মাস, বছর অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার এইভাবে ইংরেজিতে অক্ষরে কিন্তু লিখে দিবেন। অবলিক দিয়ে দিয়ে দিন, মাস, বছরটা এখানে লিখে দিবেন। তারপর পরিবারের প্রধানের HOF লিঙ্গ অর্থাৎ পরিবারের প্রধান পুরুষ না মহিলা না অন্যান্য সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি পুরুষ হয়ে থাকে এই ঘরে দিবেন আর মহিলা হয়ে থাকলে এই ঘরে টিক দিয়ে দিবেন। তারপরে পরিবারের প্রধানের অর্থাৎ HOF এর আধার নম্বর ইংরেজিতে কিন্তু এখানে লিখে দিবেন, আধার ১২ সংখ্যার নম্বরটি এখানে লিখে দিবেন। তারপর ৫ নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি আপনার জানা থাকে পরিবারের আইডি কত সেটা এখানে লিখে দেবেন। যদি নাও জানা থাকে এটা ফাঁকা রাখলেও কোনো কিন্তু অসুবিধা হবে না, যদি জানা থাকে তবে এখানে দিবেন। ৬ নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, কতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন সেই পরিবারে সেই সংখ্যা এই ঘরে কিন্তু লিখে দিতে হবে, শুধুমাত্র সংখ্যাটাই এখানে লিখতে হবে। তারপর ঠিকানা অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, তার সঙ্গে জেলা এবং পিনকোড এইভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বরের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এই ঘরে ইংরেজিতে লিখে দেবেন। তারপর ৯ নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের ডিটেলস এবার পরপর আপনাকে লিখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান HOF লেখা রয়েছে এবং পাশে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যাদের আবেদন করা হবে অন্নপূর্ণা যোজনার জন্য তাদের পাশে এই যে হ্যাঁ এই বক্সে কিন্তু টিক দিতে হবে। যদি পরিবারের প্রধানের নামে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা হয়ে থাকে তাহলে কিন্তু তার পাশের বক্সে টিক দিবেন। আর যদি পরিবারের প্রধানের যদি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ না করেন অন্য কোনো সদস্যের জন্য যদি করেন তাহলে তার নামের পাশে যে বক্সগুলো থাকবে সেই বক্সগুলোতে কিন্তু হ্যাঁতে টিক দিতে হবে। আর পাশাপাশি এখানে আরো লেখা রয়েছে, বলা হয়েছে বয়স ৫ বছরের কম হলে আধার
এনে চিহ্নিত করুন, অর্থাৎ আধারের জায়গাতে নট অ্যাপ্লিকেবল বলে কিন্তু লিখতে হবে। তো আমরা লিখে দিচ্ছি প্রথমে HOF, এই ঘরটা কিন্তু ফাঁকাই থাকবে। যদি আবেদন করেন HOF এর, তাহলে এখানে হ্যাঁ ঘরে টিক দিয়ে দেবেন। তারপর পরিবারের আরো যে সমস্ত সদস্য রয়েছে সকল সদস্যের কিন্তু এখানে সমস্ত ডিটেলস গুলো পরপর লিখে দিতে হবে। নাম রয়েছে প্রথমে সদস্য 1, অর্থাৎ প্রথম যে সদস্য হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে তার নাম লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে, জন্ম তারিখ লিখে দিতে হবে ইংরেজিতে, এবং লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা না অন্যান্য সেটা কিন্তু লিখতে হবে। এবং হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের প্রধানের সঙ্গে এই যে প্রথম যে সদস্য সেই সদস্যের কি সম্পর্ক, ছেলে মেয়ে না স্বামী না ছেলের বউ না নাতি নাতনি, এই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে। এবং সদস্য 1 অর্থাৎ যে প্রথম সদস্য তার আধার নম্বরটা এই ঘরে এবার লিখে দিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা সদস্যের কিন্তু ডিটেলস লিখতে হবে, অর্থাৎ নাম লিখতে হবে, তারপরে তার জন্ম তারিখ, লিঙ্গ, এবং তারপর পরিবার প্রধানের সঙ্গে কি সম্পর্ক লিখতে হবে, এবং পাশাপাশি আধার নম্বরগুলো লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা সদস্যের ডিটেলস লিখতে হবে। 5 বছরের কম যদি বয়স হয়ে থাকে কোনো সদস্যের, তাহলে সেক্ষেত্রে আধারের ঘরে কিন্তু এনে লিখতে হবে, এমনটা এখানে বলা হয়েছে। এবং এই সদস্য যাদের ডিটেলস লেখা হলো তাদের মধ্যে যিনি অন্নপূর্ণার যোজনার জন্য ভান্ডারের জন্য আবেদন করবেন তার পাশের ঘরটাতে কিন্তু হ্যাঁ দিতে হবে। তো ছেলের বউ বা মেয়ে এরকম যদি কোনো সদস্য থাকে তাহলে তার পাশের ঘরে কিন্তু হ্যাঁ দিতে হবে। বয়স কিন্তু হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, তবেই তার পাশের ঘরে কিন্তু হ্যাঁতে টিক দিতে হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সদস্য সংখ্যা 5 দেয়া রয়েছে। তো পরিবারের সদস্য সংখ্যা যদি 5-এর বেশি হয়ে থাকে তাহলে এই যে পাতাগুলো, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর সদস্যের পর থেকে এই 3, 4, 5 এই পাতাটা আরো কিন্তু আপনাদের সদস্য অনুযায়ী জেরক্স করে নিতে হবে। আরো যদি পাতা বেশি লাগে আপনার ক্ষেত্রে তাহলে সেইভাবে কিন্তু আরো পাতা নিয়ে নেবেন। এই পাতাটা আপনাকে কিন্তু বেশি নিতে হবে যদি সদস্য সংখ্যা বেশি থাকে। তারপর নিচের দিকে 10 নম্বর পয়েন্টে লেখা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে নগদ অর্থ স্থানান্তরের জন্য তাদের ডিটেলস গুলো এখানে পরপর লিখতে হবে। কি বলা হয়েছে এখানে নির্দেশনায় বলা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিংক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু এখানে দিতে বলেছে। তো HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের প্রধান যিনি রয়েছেন যার নামটি একদম প্রথমে লেখা হয়েছিল তার ব্যাংকের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা PNB বা SBI যে ব্যাংক থাকবে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন, ইংরেজিতে লিখবেন, অ্যাকাউন্ট নম্বরটাও ইংরেজিতে লিখবেন এবং IFSC কোডটাও ইংরেজিতে লিখে দেবেন। একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো পরপর এখানে লিখে দেবেন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড। তারপর চলে যাবেন 11 নম্বর পয়েন্টে লেখা রয়েছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এবার লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্ত বয়স্ক সদস্য যাদের ভোটার তালিকায় নাম আছে এবং অংশ নম্বর সহ অর্থাৎ পার্ট নম্বর সহ কিন্তু ডিটেলস গুলো লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন পরিবারের যিনি প্রধান তার ভোটার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে এবং বিধানসভার নাম এবং তার পার্ট নম্বর অর্থাৎ কত নম্বর বুথে তিনি ভোটার সংখ্যাটাও এখানে লিখতে হবে। তো ভোটার কার্ডের নম্বরটা দেখে দেখে লিখে দেবেন। তারপর বিধানসভা আপনার যত নম্বর বিধানসভা সেই বিধানসভার নম্বরটা লিখে দিবেন এবং বিধানসভার নামটাও লিখে দিবেন। তারপর কমা দিয়ে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর বা বুথের যে নম্বর সেই নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর একইভাবে পরিবারের বাকি সদস্যদের ডিটেলস গুলো দিতে হবে। সদস্য 1, সদস্য 2, 3 অর্থাৎ বাকি যতজন রয়েছেন প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ডের নম্বর এবং তাদের বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বরগুলো পরপর কিন্তু লিখে দিতে হবে। যারা প্রাপ্তবয়স্ক তাহলে তাদের ডিটেলস গুলো পরপর লিখে দিবেন। তারপর 12 নম্বর পয়েন্টে রয়েছে অসংরক্ষিত না ইউআর না শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব অর্থাৎ কাস্ট কি রয়েছে সেই কাস্টটা কিন্তু এখানে টিক দিতে হবে। SC কাস্ট মানে হচ্ছে শিডিউল কাস্ট, যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক দিবেন। জেনারেল যদি হয়ে থাকেন তাহলে আনরিজার্ভড এর ঘরে টিক দিতে হবে এবং তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব যদি হয়ে থাকেন তাহলে এই STর ঘরে টিক দিবেন। তারপর OBC অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে যদি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক দিবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেইভাবে কিন্তু টিক দিবেন এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটটা কিন্তু এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এবং বাকি আরো আপনাদের ডিটেলস লাগবে সেটা আপনাদের আমি শেষে বলে দিচ্ছি কোন কোন কাগজ লাগবে এই ফর্মের সঙ্গে। এবং তারপর দেখতে পাচ্ছেন রেশন কার্ড / খাদ্য ভর্তুকি। এবার এই রেশন কার্ডের ডিটেলস গুলো আপনাকে পরপর কিন্তু ফিল আপ করতে হবে। তো 1 নম্বরে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, আর যদি না থাকে তো না। তো প্রত্যেকেরই কিন্তু মোটামুটি রেশন কার্ড রয়েছে, তো হ্যাঁ এর উপরে টিক দিবেন। তারপর 2 নম্বরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, কোন ধরনের আপনার রেশন কার্ড রয়েছে সেই ধরনটা এখান থেকে টিক দিতে হবে।
যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু টিক দিবেন। এখানে RKSY 1, RKSY 2 ও রয়েছে এবং পাশাপাশি ভর্তুকিহীন রেশন কার্ড যাদের রয়েছে তারাও কিন্তু এখানে টিক দিতে পারবেন। তারপর ৩ নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা আপনাকে কিন্তু এখানে টিক দিতে হবে। তো যারা রেশন কার্ড থাকলে অবশ্যই রেশন কার্ড পান অনেকেই, আবার অনেকে কিন্তু নেয়ও না। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিয়ে দিবেন। তারপর সম্পদ, আপনার কি সম্পত্তি রয়েছে সেই ডিটেলস গুলো কিন্তু এখানে পরপর লিখতে হবে এবং যেটা আপনার সঠিক তার পাশের ঘরে কিন্তু টিক দিতে হবে। তো বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় তো না দিবেন। তারপর পারিবারিক জমির মালিকানা, আপনার যদি জমি থাকে সেই জমির ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো যদি থাকে তাহলে হ্যাঁ এর ঘরে দিবেন, আর যদি না থাকে তাহলে না এর ঘরে দিবেন। আর যদি জমি থেকে থাকে তাহলে অবশ্যই জমির দলিল, তার সঙ্গে ROR অর্থাৎ পর্চা, এই কাগজগুলো কিন্তু আপনাকে কিন্তু জেরক্স দিতে হবে এবং হালনাগাদের তারিখ সহ সর্বশেষ যেটা রেকর্ড সেই রেকর্ডের কিন্তু জেরক্স দিতে হবে এই ফর্মের সঙ্গে। তারপরে দেখতে পাচ্ছেন ৩ নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন লেখা রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ যতজন সদস্য রয়েছে সব সদস্যের একত্রিত করে মোট যে জমি সেই জমির পরিমাণটা কিন্তু এখানে শতকের হিসেবে লিখতে হবে। যত শতক হবে সে শতকে কিন্তু লিখে দিবেন ১০, ১৫, ২০, ২৫, যত শতক থাকবে টোটাল কিন্তু শতকটা এখানে লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি সবকিছু কাগজ যদি থাকে সেই কাগজগুলো কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে জেরক্স দিতে হবে। তারপর যানবাহন আপনার আছে কিনা সেটা কিন্তু ডিটেলস এখানে চেয়েছে। আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? অর্থাৎ আপনার ৪ চাকা আছে কিনা সেটা এখানে কিন্তু জানতে চেয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা কত সেটা লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির নম্বরটা এখানে লিখতে হবে। তো কোন গাড়ি এখানে বলা হচ্ছে যে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেল নম্বরটা দিতে হবে, অর্থাৎ ট্রাক্টর যদি থাকে সেটা কিন্তু আপনাকে এখানে ডিটেলসটা কিন্তু দিতে হবে। তারপর ৫ নম্বর পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটা এখানে আপনাকে ডিটেলস দিতে হবে। যদি প্রথমে না হয়ে থাকে তাহলে না দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর উপরে দিবেন এবং তারপর যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ কিন্তু উল্লেখ করতে হবে। তো এইগুলো কিন্তু বেশিরভাগই যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। আর যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য যদি হয় তাহলে অবশ্যই কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি না দিয়ে থাকেন পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি প্রধান তার ডিটেলস এখানে দিতে হবে। পাশাপাশি পরিবারের বাকি সদস্যের যদি ডিটেলস থাকে এইভাবে কিন্তু পরপর ডিটেলসগুলো পরপর কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আয়, অর্থাৎ আপনাদের পরিবারের কিভাবে ইনকাম করেন, কি তাদের পেশা রয়েছে, কি কাজ করেন সেটা কিন্তু এবার দিতে হবে। তো ১ নম্বরে রয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান কি করেন? অর্থাৎ ট্যাক্স কি দেন সেটা এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না দিলেন। তারপর ২ নম্বরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তার ডিটেলস কিন্তু দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে তার প্যান নম্বরটা কিন্তু উল্লেখ করতে হবে, আর যদি না হয় তাহলে প্যান নম্বরটা উল্লেখ করার দরকার নেই। তো এখন বেশিরভাগই কিন্তু প্যান কার্ড রয়েছে, প্রত্যেকেরই প্যান কার্ড রয়েছে। তাই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার দিয়ে শুরু হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড অনুযায়ী নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং প্যান কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন। পরিবারের বাকি যাদের সদস্য প্যান কার্ড রয়েছে সেই সদস্যরও একইভাবে নাম এবং তাদের প্যান কার্ডের নম্বরগুলো পরপর কিন্তু লিখে দিতে হবে যদি প্যান কার্ড থাকে। তারপরে চলে আসছি ৩ নম্বর পয়েন্টে, কর্মসংস্থানের ধরন অর্থাৎ কি ধরনের কাজ করেন সে ধরনটা কিন্তু এখানে লিখতে হবে। সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিতে হবে। যদি থাকে তাহলে প্রয়োজনীয় নথি অথবা স্বঘোষণা জমা দিতে হবে। তো পরিবারের প্রধান কি কাজ করেন সেটা এখানে লিখতে হবে। সরকারি ক্ষেত্রে অর্থাৎ সরকারি চাকরি করে থাকলে এই ঘরটায় টিক দিতে হবে, বেসরকারি চাকরি করে থাকলে এই ঘরটায় টিক দিতে হবে এবং সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্তি উদ্যোক্তা ব্যবসায়ী হলে, মালিক হলে তার ক্ষেত্রে সেটা দিতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু দিতে হবে। আর সরকারি যদি আপনি চাকরি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। তো সাবধানে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি পার্ট টাইম হয়ে থাকে পার্ট টাইমে ঘরে টিক দিবেন। অসংগঠিত অর্থাৎ কারিগর যদি হয়ে থাকেন বা বিড়ি শ্রমিক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটায় টিক দিতে হবে। কৃষক যদি হয়ে থাকলে সেক্ষেত্রে এই ঘরটায় টিক দিতে হবে। পরিযায়ী শ্রমিক যদি থাকে সেক্ষেত্রে এই ঘরটা টিক দিতে হবে। একইভাবে বেকার বা অন্যান্য যদি থাকেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু টিক দিবেন। তো এখানে যেটা যার প্রযোজ্য সেটা কিন্তু দিবেন। অন্যান্য দিতে পারেন আবার বেকারও দিতে পারেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি হলো অর্থাৎ বয়স্ক যিনি তার ডিটেলসটা দিলেন। তারপর পরিবারের বাকি যারা সদস্য রয়েছেন প্রত্যেকে কিন্তু কি কাজ করেন, কি ধরনের কাজ করেন সেই ধরনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি অন্যান্য গুলো করে দিচ্ছি, বাকিদেরগুলো অন্যান্য করে দিচ্ছি এবং আপনাদের কিন্তু সাবধানে এগুলো ফিল আপ করতে হবে। তারপর আমরা চলে আসছি
নিচের দিকে চলে এসেছে এখানে 4 নম্বর পয়েন্টে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। পড়াশোনা জানে কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে। তো মোট শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এখানে লিখে দিবেন। পরিবারের যতজন সদস্য পড়াশোনা জানে তার সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিলেন এবং অশিক্ষিত যদি কেউ থাকে তার সংখ্যাটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু লিখে দেবেন। এখানে বলা হয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এবার পরের লাইনে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা এখানে লিখতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অশিক্ষিত লিখে দিচ্ছি। সদস্য 1 নম্বর যিনি সদস্য যারা 1 নম্বরের নাম লিখা হয়েছিল তিনি শিক্ষিত কিনা সেটা এখানে লিখতে হবে। তো তিনি কিন্তু শিক্ষিত, আমি শিক্ষিতই করে দিচ্ছি। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু আপনি এখান থেকে করে দিবেন। শিক্ষিত না অশিক্ষিত সেটা এখানে কিন্তু লিখতে হবে এবং পাশাপাশি যদি শিক্ষিত যদি করে থাকেন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক বা কলেজ সেটা কিন্তু এখানে লিখে দিতে। তো আমি এখান থেকে মাধ্যমিক করে দিচ্ছি এমপি অর্থাৎ মাধ্যমিক পাস। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে কিন্তু লিখে দিবেন। তারপর আমি নিচের দিকে চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্টে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, কোনো পদে আছেন কিনা সেটা কিন্তু এখানে জানতে চাইছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তো না দেবেন। এবং যদি কোনো পদে থাকে, যদি হ্যাঁ এর উপরে টিক দিয়ে যদি পদে যদি থাকে তাহলে তার সদস্য নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে এবং প্রয়োজনীয় কিন্তু ডকুমেন্টটা দিতে হবে। তো ম্যাক্সিমাম কিন্তু এখানে কিন্তু নাই হবে, কারণ বেশিরভাগই কিন্তু না থাকবে। আর যাদের ক্ষেত্রে হ্যাঁ হবে তারা কিন্তু দিয়ে দিবেন। তারপর 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশন পান কিনা সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য করবেন এটা কিন্তু অবশ্যই না হবে। যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না। কোনো সদস্য কি জিএসটি দিচ্ছেন কিনা সেটা কিন্তু এখানে করতে হবে, আপনাকে এখানে কিন্তু না করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু লিখে দিবেন। 60,000 হোক 70,000 হোক বাৎসরিক আয় মানে বছরে মোট কত আয় হয় সেটা কিন্তু এখান থেকে আপনাকে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য পরিচয় নথি সিএ তে আবেদন করেছেন কিনা সেটা এখানে দিতে হবে। তো পরিবারের প্রধানের ক্ষেত্রে সিএ তে আবেদন করেছেন কিনা তার ডিটেলস কিন্তু দিতে হবে। তো যদি আপনাদের প্রযোজ্য যদি না হয় অর্থাৎ ভোটার লিস্টে যদি নাম থাকে ডিলিট যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয় হবে। আর যদি ভোটার লিস্ট থেকে যদি নাম এসআইআর এ যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি সিএ তে আবেদন করে থাকেন তাহলে আপনি এখানে করবেন আবেদন করা হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে তার আবেদনের নম্বরটা দিতে হবে। আর সিএ সার্টিফিকেট যদি ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন তাহলে ইস্যু করা হয়েছে এবং যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বরটা লিখতে হবে। একইভাবে সদস্যদের ডিটেলসও দিতে হবে এবং পাশাপাশি যদি ট্রাইব্যুনালের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ডিটেলসটা কিন্তু আপনাদের পরে দেখাচ্ছি আমি। আপাতত এটা যে সিএ তে যদি আবেদন করে থাকেন তার ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিমদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য নয় কিন্তু হবে, কারণ মুসলিমরা কিন্তু সিএ তে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা হিন্দু তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় কিন্তু হবে, মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর যাদের হিন্দুদের মধ্যে নাম থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় হবে। আর বাকিদের যেভাবে বললাম সেভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে আমরা চলে এসেছি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা বা আর্টিসিয়ান কার্ড রয়েছে কিনা বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে কিনা, শিক্ষার্থী ক্রেডিট কার্ড হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে। তো পরিবারের প্রধানের যিনি রয়েছেন তিনি যদি কোনো কার্ড যদি থাকে সেই কার্ডের নম্বর দিতে হবে এবং কার্ডের সংখ্যা কটা কার্ড রয়েছে, 1টা 2টো না 3টে সেই সংখ্যাটা লিখতে হবে এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখতে হবে। তো যদি থাকে এরকম ডিটেলস আপনাদের ক্ষেত্রে তাহলে সেইভাবে কিন্তু ফিল আপ করে দেবেন। আর সদস্যদের নামেও যদি থাকে সেটা কিন্তু এখান থেকে আপনাদের ফিল আপটা করতে হবে। এবার এসআইআর এ যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা অর্থাৎ আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। তো পরিবারের প্রধান যিনি রয়েছেন তেনার নাম যদি এসআইআর এ যদি ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তিনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ এর উপরে টিক দিতে হবে এবং মামলার বিবরণ অর্থাৎ অ্যাপিল যেটা নম্বর সেই নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অ্যাপিল নম্বরটা লিখতে হবে পরিবারের প্রধানের ক্ষেত্রে। আর যদি নাম যদি থেকে থাকে ডিলিট যদি না হয় তাহলে প্রযোজ্য নয়, এই ঘরে টিক দিতে হবে। একইভাবে সদস্যদের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য হবে। সদস্যদের মধ্যে যদি কারোর নাম ডিলিট হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ ডিলিট হয়েছে এবং মামলা করেছেন অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অ্যাপিলের নম্বরটা কিন্তু লিখে দিতে হবে এবং অ্যাপিল করার যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে সেটার কিন্তু জেরক্স এই ফর্মের সঙ্গে অবশ্যই দিয়ে দিবেন। একইভাবে বাকি সদস্যরা কিন্তু ডিটেলস এইভাবে আপনাকে ফিল আপটা করতে হবে। তারপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে আপনাদের বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু দিতে হবে। অর্থাৎ স্কুলে যদি পড়াশোনা করে কোনো আপনাদের বাচ্চা কাচ্চা তাহলে তাদের ডিটেলস গুলো কিন্তু দিতে হবে। শিশুর সদস্য 1, স্কুলে কোনো বাচ্চা যদি পড়াশোনা করে তাহলে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে
শিশুর নাম প্রথমে দিতে হবে, কোন ক্লাসে পড়ে সে ক্লাস লিখতে হবে, বিদ্যালয়ের নামটি লিখতে হবে এবং সরকারি না বেসরকারি না সাহায্যপ্রাপ্ত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং না হোম স্কুলিং সেটা কিন্তু আপনি লিখতে হবে। অর্থাৎ অন্যান্য যদি করে থাকেন তাহলে সেই স্কুলের কিন্তু ধরনটা এখানে আপনাকে দিতে হবে। তো যটা আপনাদের বাচ্চা থাকবে এবং তারা যদি স্কুলে যদি পড়াশোনা করে থাকে তাহলে তাদের কিন্তু ডিটেলস পরপর আপনাকে লিখতে হবে। বাচ্চা কাচ্চা যদি বেশি হয় তাহলে সেভাবে আপনাদের এই ফর্মটা কিন্তু আরো জেরক্স করতে হবে। এবং তারপর 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনাদের টিকা দেওয়া হচ্ছে কিনা বাচ্চাদের সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর টিকাকরণ যদি না হয়ে থাকে তাহলে না এর উপরে দিবেন। এই যে কটা শিশু এখানে লিখবেন সেই শিশুদেরই কিন্তু এই টিকাকরণের এই অপশনগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ আর টিকা না নেওয়ার কারণটা কিন্তু এখানে লিখতে হবে। তো যদি হ্যাঁ এর উপরে যদি টিক দেন তাহলে অবশ্যই কিন্তু ওই যে পোলিও কার্ড থাকে সেই পোলিও কার্ডের কিন্তু জেরক্সটাও আপনাকে কিন্তু এখানে দিতে হবে এই ফর্মের সঙ্গে। তারপর 6 যেটা লেখা রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে কি পাচ্ছেন? পরিবারের প্রধানের ক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয়ে গিয়ে তাহলে না দিবেন। এবং কোন প্রকল্পের টাকা পরিবারের প্রধান পাচ্ছেন সেই প্রকল্পের নামটা কিন্তু লিখতে হবে, যেমন তপশিল বন্ধু বা জয় জওহার বা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যেটাই পাবে তার নামটা কিন্তু এই ঘরগুলোতে লিখে দিতে হবে। যটা পান একটা বা দুটো যা যা পাবেন সেই প্রকল্পের নামগুলো এখানে লিখে দিতে হবে। তারপর বাকি সদস্যরাও যদি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন তার ডিটেলসটা দিতে হবে। তো সদস্য 1 হ্যাঁ হবে, এবং যদি পেয়ে থাকেন আগে যদি লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে যদি থাকেন তাহলে এখানে লিখে দেবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এইভাবে সদস্য 2, 3, 4, 5 এভাবে তাদের ডিটেলসটাও কিন্তু আপনাদের লিখতে হবে। তারপর 2 বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ কোনো সরকারি প্রকল্প থেকে যদি বাদ যান তো সেক্ষেত্রে কেন আপনার নামটি বাদ গেছে সেই কারণটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি না হয় তাহলে সেক্ষেত্রে এনে লিখে দেবেন এই ঘরটাতে। তারপর এখানে এই যে শেষের দিকে কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ সম্মতি দিতে হবে এবং আপনি ঘোষণা যে করছেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তারপর এখানে সম্মতের ওপরে টিক দিতে হবে এবং তারপর আবেদনকারীর এখানে কিন্তু সই করতে হবে। তো এই পরিবারের মধ্যে যে কজন মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন সেই মহিলাদের কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। তো পরিবার বলতে এখানে কি সেটা কিন্তু বলা হয়েছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন, অর্থাৎ একসঙ্গে থাকবেন এবং একটাই রান্নাঘর থাকবে যাদের, তারা কিন্তু একটা পরিবার হবে। রান্নাঘর যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা পরিবারটা কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ আলাদা আলাদা তারা কিন্তু থাকবেন এমনটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো সেইভাবে আপনাদের কিন্তু পরিবারটা এখানে আপনারা উল্লেখ করবেন। তারপর এতদূর করার পর কিন্তু আপনাদের ফর্মটা শেষ হয়ে যাবে। এবার নিচের দিকে কিন্তু এখান থেকে শুরু হবে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই জায়গাগুলো ব্যবহার করা হবে। নিচের দিকের ঘরগুলি অফিসাররা ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো আমি এখানে প্রথমে আবেদনকারীর নাম হবে, তারপর পুত্র অথবা কন্যা অর্থাৎ পিতার নামটা কিন্তু এই ঘরে লিখতে হবে। আবেদনকারী পিতার নাম এই ঘরে লিখে দিবেন। গ্রাম বা শহরের নাম এখানে লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে অথবা পৌরসভার নামটা লিখতে হবে এবং জেলার নামটা এখানে লিখতে হবে। এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অর্থাৎ ভেরিফাইড, অর্থাৎ আপনার এই ফর্মটি ভেরিফাইড হয়েছে এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আর নিচের দিকে অপশনটা দেওয়া রয়েছে আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করতে হবে। অর্থাৎ কেন এই ফর্মটি বাতিল করা হচ্ছে তখন কিন্তু এখানে সেই অফিসার কিন্তু এখানে সেই কমেন্টটা করে দেবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার সুপারিশ করছি। তো অ্যাপ্রুভড হলে এই ঘরে কিন্তু টিক দিবেন, আর যদি রিজেক্ট যদি করেন তাহলে কিন্তু এই ঘরে টিক দিবেন, দিয়ে এখানে তারিখ এবং স্থান উল্লেখ করবেন। তারপর যিনি অফিসার থাকবেন সেই অফিসার কিন্তু এখানে সই হবে এবং তার নাম হবে এবং পদবি হবে। তো এইভাবে কিন্তু শেষের দিকে অফিস থেকে এই
জায়গাটি ফিল আপ করা হবে। তবে আপনাদের শুধুমাত্র ওপর পর্যন্তই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে আপনাদের নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা অথবা ব্লক অর্থাৎ বিডি অফিসে বা এসডি অফিসে কিন্তু জমা করতে হবে। তো এবার সব থেকে বড় প্রশ্ন, এই ফর্মের সঙ্গে আপনাদের কি কাগজ দিতে হবে? তো দেখুন, প্রথম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, প্রথমে আপনাদের রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত তথ্যগুলো চাইছিল। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে এই ফর্মের সঙ্গে আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে এবং তাতে প্রত্যেকের সই থাকবে বা টিপছাপ থাকবে। পাশাপাশি প্রত্যেকের আধার কার্ডের কিন্তু জেরক্স থাকবে এবং একইভাবে প্রত্যেকেরই কিন্তু তাতে টিপছাপ বা সই থাকতে হবে। রেশন কার্ডে একইভাবে প্রত্যেকের কিন্তু রেশন কার্ড লাগবে, তার সঙ্গে টিপছাপ অথবা সই থাকতে হবে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট যিনি দিয়েছেন তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সটা দিতে হবে। প্যান কার্ড দেওয়া হয়েছিল এখানে, প্যান কার্ডের এখানে জেরক্স লাগবে, প্রত্যেকের কিন্তু প্যান কার্ডের জেরক্স লাগবে এবং শিডিউল কাস্ট সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যদি এখানে উল্লেখ করে থাকেন তাহলে সেভাবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং জমি জায়গার যদি আপনাদের কাগজপত্র থাকে বা রেকর্ড থাকে সেটা করে দিতে হবে, অর্থাৎ জমির দলিল যদি থাকে, পর্চা যদি থাকে সেগুলো দিতে হবে এবং পাশাপাশি বাচ্চা যদি থাকে বাচ্চাদের পোলিও কার্ডের জেরক্সও কিন্তু দিতে হবে। তো এই সমস্ত কাগজগুলো কিন্তু আপনাদের এই 12 পাতার ফর্মের সঙ্গে আপনাদের জেরক্স করে পিন মেরে স্ট্যাপেল করে দিতে হবে, দিয়ে আপনাদের এলাকার বিডি অফিস বা গ্রাম পঞ্চায়েত বা এসডি অফিসে বা পৌরসভা থেকে কিন্তু ফর্মটা জমা করতে হবে এবং শুক্রবার থেকে এই ফর্ম জমা নেওয়া হবে এবং 2 তারিখের মধ্যে যারা ফর্ম জমা দিতে পারবেন, যারা অ্যাপ্রুভড হবে তারা কিন্তু 3 তারিখ থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেতে শুরু করবেন। আর যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা আপাতত লক্ষ্মীর ভান্ডারের আগে যেমন পাচ্ছিলেন 1500 এবং 1700 সেইভাবে কিন্তু তারা পাবেন। আর যাদের অ্যাপ্রুভড হবে শুধুমাত্র তারাই 3 তারিখের পর থেকে 3000 টাকা কিন্তু পাবেন, এমনটাই আপডেট আসছে।